ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম, স্কুল ঘরে সবাইকে স্বাগতম। আমরা এই পর্বে দেখব, এটা হচ্ছে ফিজিক্সের চতুর্থ অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায় আছে হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তো চতুর্থ অধ্যায়ের এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। তো এই পর্বে আমরা দেখব যে কাজ কি, শক্তি কি, ক্ষমতা কি, এবং কাজের যে সূত্র আছে সেই সূত্রগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখন আলোচনা করি যে কাজ কি। তো আমাদের বাস্তব জীবনে কাজ কি? কাজ হচ্ছে আমরা যাই কিছু করি না কেন সবই কিন্তু একটা কাজ। যেমন আমি খাতায় কলম দিয়ে লিখছি, এটা একটা কাজ। আমি ঘুমাচ্ছি, এটা একটা কাজ। আমি খাচ্ছি, এটা একটা কাজ। আমি দৌড়াচ্ছি, এটাও কিন্তু একটা কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় আমাদের এই বাস্তব জীবনের সব কাজ কিন্তু কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ পদার্থবিজ্ঞান বলছে যে কাজ হওয়ার জন্য সেখানে একটা বল প্রয়োগ করতে হবে, এবং বল প্রয়োগ করার ফলে সেই বলের দিকে সেই বস্তুর একটা সরণ থাকতে হবে। অর্থাৎ লাইক এমন ব্যাপারটা যে একটা বস্তু আছে এখানে, এমন এই বস্তুটাকে যদি আমি এভাবে এফ বল প্রয়োগ করি, সেই বস্তুটা এখান থেকে আমি ধরে নিচ্ছি এখানে চলে আসলো। এখানে চলে আসলে এই দূরত্ব হচ্ছে এস ধরে নিচ্ছি। এখন পদার্থবিজ্ঞান বলছে যে এখানে যেই পরিমাণ কাজ হলো সেই কাজটা হচ্ছে এই বল এবং সরণের গুণফল। এই বল এবং সরণের গুণফল, অর্থাৎ কাজকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কী হবে? এফ ইন্টু এস। এখানে খেয়াল করে দেখো, এই বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করার কারণে সেই বস্তুটার কিন্তু একটা সরণ ঘটছে, অর্থাৎ বস্তুটা কিন্তু স্থান পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখান থেকে পরিবর্তিত হয়ে এখানে আসছে। সেই দূরত্বটাকে আমি এস ধরলাম, সেই সরণটাকে আমি এস ধরলাম। কিন্তু আমি যে ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি কারোর জন্য অপেক্ষা করছি, বসে আছি, এখানে কি আমাদের কোনো স্মরণ ঘটে? অ্যাকচুয়ালি কোনো স্মরণ ঘটে না। আমি ঘুমাই বা আমি বসে থাকি, আমাদের কিন্তু এখানে শক্তির অপচয় হয়, আমাদের এনার্জি রিডিউস হয়, অর্থাৎ বাস্তবিক অর্থে কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় আমাদের এই ঘুমানো আর বসে থাকা বা দাঁড়ানো এগুলো কিন্তু কাজ হবে না, কারণ সেখানে কোনো স্মরণ নাই। তাহলে অ্যাকচুয়ালি দেখো, স্মরণ হওয়ার জন্য আমরা কি বুঝলাম? যে কোনো বস্তুর উপর যে এফ বল প্রয়োগ করা হবে, সেই এফ বলের দিকে বস্তুটার একটা সরণ থাকতে হবে। এখানে আমাদের লক্ষণীয় বিষয় যে বস্তুটাকে যদি এফ বল প্রয়োগ করা হয়, সেই বল প্রয়োগ যেদিকে করা হয়েছে বস্তুটার সরণ কিন্তু সেদিকেই থাকতে হবে। এখন বস্তুটার সরণ যদি সেদিকে না হয়, অন্য কোনো দিকে হয়, তাহলে ঘটনা কি ঘটতে পারে আমরা সেটাও দেখব। কিন্তু মজার বিষয় এখানে হচ্ছে যে পদার্থবিজ্ঞান বলছে যে কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করি এবং তার যদি সরণ থাকে তাহলে সেখানে কাজ হবে। কিন্তু আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে দেখব যে বল প্রয়োগ করা হয়েছে, সরণও ঘটছে, কিন্তু তারপরেও কাজ হয় নাই। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এগুলো আমরা দেখব, এই পার্টে আমরা দেখব। তাহলে এখন দেখো যে আমরা এই বলের কাজের একক বের করার চেষ্টা করি। তো কাজের একক কি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বলের একক হচ্ছে নিউটন এবং সরণ একক কি? মিটার। তাহলে এই কাজের একক হচ্ছে নিউটন মিটার। এখন এই নিউটন মিটারকে সংক্ষেপে লেখা হয় হচ্ছে জুল দিয়ে। তাহলে কাজের একক হচ্ছে কি এখানে? জুল। এখন আমরা দেখব যে এই কাজের মাত্রা কিভাবে বের করতে হয়। তো আমরা দেখলাম যে ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এখন মাত্রা বের করার সময় আমাদের যেই রাশিগুলো থাকবে, যে যৌগিক রাশিগুলো থাকবে, সেই যৌগিক রাশিকে প্রত্যেকটাকে মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এফ কিন্তু একটা যৌগিক রাশি। তো এফকে যদি আমরা মৌলিক রাশিতে নিই তাহলে কি হবে? এম এ ইন্টু এস হবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছি এ কিন্তু আরেকটা যৌগিক রাশি, এটাকে যদি মৌলিক রাশিতে নিই তাহলে কি পাবো? এম ইন্টু ভি বাই টি ইন্টু এস। তাহলে এখানে ভি কিন্তু আরেকটা যৌগিক রাশি আবার। তাহলে আমরা জানি কি যে ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে এখানে এই এস এর মাত্রা কত? এস এর মাত্রা কি? এস এর মাত্রা হচ্ছে এল এবং টি এর মাত্রা হচ্ছে টি। তাহলে এখান থেকে লিখতে পারি এল টি ইনভার্স। তাহলে এই এল টি ইনভার্স আমরা সরাসরি এখানে বসাই দেব। বসানোর আগে এই এম মানে হচ্ছে কি? ম্যাস, ভর। তো ভরের মাত্রা কত? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু এল টি ইনভার্স অন। এখন নিচে টি এর মাত্রা হচ্ছে কত? আবার টি, আর এই সরণের মাত্রা হচ্ছে এল। ওকে, তাহলে এখন আমি কি লিখতে পারি? এম, আর এখানে আছে এল, এখানে হবে টি ইনভার্স টু। এখানে টি ইনভার্স টু কেন হবে খেয়াল করো। টি ইনভার্স টু কেন হবে? সূচকের নিয়ম থেকে আমরা জানি যে
দুইটি টার্ম যদি হয় ম্যাথমেটিক্যাল, লাইক একটা হচ্ছে এ স্কোয়ার আর একটা হচ্ছে এ কিউব। তো প্রথম টার্মটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার, পরের টার্মটা হচ্ছে এ কিউব। এখানে খেয়াল করো দুইটা টার্মের মধ্যে তাদের বেস কিন্তু সেম, যে উপরে পাওয়ার ভিন্ন থাকলেও তাদের এই বেস কিন্তু সেম। এটার বেস হচ্ছে এ, এটার বেস হচ্ছে এ। তো এইরকম দুইটা টার্ম যদি গুণ আকারে থাকে তাহলে সূচক বলছে যে তাদের পাওয়ার যোগ হবে। অর্থাৎ এই দুইটা বেস থেকে যদি আমি একটা বেজে করতে চাই তাহলে তাদের পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে কি a⁵। এখন আমরা দ্বিতীয় কন্ডিশনে আসি। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে প্রথম টার্মটা হচ্ছে এ কিউব এবং পরের টার্মটা হচ্ছে এ স্কোয়ার। এই দুইটা টার্মের মধ্যে তাদের বেস কিন্তু এখানে সেম। তো বেস যদি সেম থাকে, পাওয়ার যদি ভিন্ন থাকেও সমস্যা নাই, তারা যদি ভাগ আকারে থাকে। এখন এই দুইটা বেস থেকে যদি আমি একটা বেজে যেতে চাই তাহলে তাদের পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 3 থেকে এই 3 পাওয়ার থেকে এই 2 পাওয়ার বিয়োগ হবে। বিয়োগ হলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে a⁴ তাহলে এখানে এবার খেয়াল করো যে উপরে কি আছে? উপরে আছে হচ্ছে t⁻1, নিচে আছে t। তা নিচে t মানে কি? t⁴ মনে মনে। তাহলে এই বেস কিন্তু এখানে সেম, টি বেস সেম। এখন এই দুইটা বেস থেকে যদি আমি একটা বেস দিতে চাই তাহলে কি হবে? t-1, এই 1 বিয়োগ করলে হবে -1, তাহলে হবে কি -2। তা t⁻², t⁻2। এই t⁻2 আমি এখানে লিখলাম। এখন এই এল এর এল। এখন খেয়াল করো যে এই টার্মটুকের মধ্যে এখানে কিন্তু আমাদের দুইটা এল রাশি আছে। তাহলে দুইটা রাশিকে আমরা একটা রাশিতে কনভার্ট করলে কি পাবো? l² am l² t⁻²। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কাজের মাত্রা, ঠিক আছে? am l² t⁻²। তো আমরা আমাদের কাজ গেল, তারপর হচ্ছে কাজের একক গেল, তারপর হচ্ছে কাজের মাত্রা গেল। তো এখন আমরা এই কাজের যে সূত্রটা আছে W = Fs, অ্যাকচুয়ালি এই W = Fs দিয়ে আমাদের সব ধরনের কাজ নির্ণয় করা যায় না, এটাকে আরেকটু বিস্তরভাবে আমাদের জানতে হবে। তো আমরা আমাদের কাজের সূত্র থেকে জানি যে W = Fs, অর্থাৎ কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করলে সেই বস্তুটার বলের দিকে যদি ওই বস্তুটার S সরণ হয় তাহলে এই F × S হচ্ছে ওই বস্তুর উপর ওই বস্তুর কাজের পরিমাণ, কাজের হিসেব। এখন ঘটনা তো এমন ঘটতে পারে যে এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি হচ্ছে এই দিকে F বল প্রয়োগ করলাম। F বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটা এখন এদিকে গেল না, এটা হচ্ছে কি বলের দিক, সে এইদিকে গেল না, সে কি করলো? এই দিকে চলে গেল। অর্থাৎ এই বলের দিকের সাথে একটা নির্দিষ্ট কোণ করে, আমি ধরে নিচ্ছি থিটা কোণ, থিটা কোণ করে সে কোনো একটা দিকে চলে গেছে। এখন যদি চলে যায় তাহলে আমরা এখন কাজের পরিমাণ কিভাবে বের করবো? অ্যাকচুয়ালি কাজের পরিমাণ আমাদের কনসেপ্ট ছিল যে যেদিকে বল প্রয়োগ করব সেদিকে সরণ হতে হবে, সেদিকে যদি সরণ না হয় তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরণ হচ্ছে অন্যদিকে, অর্থাৎ বলের দিকে নির্দিষ্ট একটা কোণ করে অন্যদিকে চলে গেছে। তো এখন এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যে আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট দিকে চলতে থাকে, কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট পরিমাণ বল নিয়ে নির্দিষ্ট কোনো দিকে ছুটতে থাকে তাহলে সেই বস্তুটার সে দুই দিকে বলের মান ছড়িয়ে দেয়। সে কি আনুভূমিক বরাবর তার একটা বলের মান ছড়িয়ে দেয় এবং লম্ব বরাবর একটা বলের মান ছড়িয়ে দেয়। হিসাবটা হচ্ছে এরকম যে এভাবে যদি একটা বস্তু চলতে থাকে এই পরিমাণ বল নিয়ে, তাহলে এই ভূমি বরাবর সে একটা বল কি ছড়িয়ে দেয় এবং লম্ব বরাবর সে একটা বল ছড়িয়ে দেয়। এটাকে বলা হচ্ছে বলের উপাংশ। দ্যাট মিন্স এই এফ বলটা সে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা আনুভূমিক বরাবর এবং আরেকটা হচ্ছে লম্ব বরাবর। তাহলে এই যে এখানে যে বস্তুটা, সেই বস্তুটার উপর যখন এফ বল প্রয়োগ করা হয়েছে, প্রয়োগ করার ফলে সে কিন্তু এইদিকে না গিয়ে সে এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু একটা বল কাজ করছে তাহলে কি আনুভূমিক বরাবর তার একটা উপাংশ থাকবে। এখন উপাংশটা কি পরিমাণ সেটা আমরা বের করার চেষ্টা করি। এখানে দেখো যে আমরা এই উপর থেকে নিচের দিকে লম্ব টানবো। আমরা যদি লম্ব টানি আনুভূমিকের উপর তাহলে এটা 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি যদি হয়, এটা কিসের মান? এটা হচ্ছে এস এর মান। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে এই ভূমি আর সরণের সাথে সম্পর্ক কিসের সম্পর্ক? অর্থাৎ cos থিটার সম্পর্ক। তো এখান থেকে আমরা বলতে পারি যে cos থিটা = cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ,
cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে কত, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজের মান কত এস, ঠিক আছে, অতিভুজের মান হচ্ছে এস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভূমি ইকুয়াল টু এস কস থিটা, অর্থাৎ আমাদের যে বস্তুটা ছিল সেটা কিন্তু ভূমি বরাবর যায়নি, সেটা কিন্তু ভূমির সাথে নির্দিষ্ট কোণ করে উপরের দিকে চলে গেছে, কিন্তু ভূমি বরাবর তার যে বলের উপাংশটা আছে সেটা আমরা বের করলাম, সেটা হচ্ছে কত এস কস থিটা। তাহলে আমরা এখান থেকে যদি কাজের পরিমাণটা বের করি ডব্লিউ ইকুয়াল টু এফ এস, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, কিন্তু এখানে কিন্তু এস হবে না, কারণ সে কিন্তু ভূমি বরাবর যায়নি, সে হচ্ছে ভূমির সাথে নির্দিষ্ট কোণ করে গেছে। তাহলে ভূমি বরাবর তার সেই বলের উপাংশ কত হবে, স্বর্ণের বলের যে উপাংশটা সেটা হচ্ছে এস কস থিটা, এস কস থিটা। এখন এখান থেকে খেয়াল করো যে এই থিটার মান যদি 0 ডিগ্রি হয়, এই থিটার মান 0 ডিগ্রি হওয়ার মানে হচ্ছে যে এই থিটার মান 0 ডিগ্রি হওয়ার মানে হচ্ছে বস্তুটা কিন্তু এদিকে যাচ্ছে না, বস্তুটা এদিকে যাচ্ছে, অর্থাৎ ভূমির সাথে তার কোনো কোণ নাই, তার কোণের পরিমাণ হচ্ছে 0। তাহলে এখানে আমি থিটার মান যদি 0 বসাই, অর্থাৎ থিটার মান যদি আমি এখানে 0 বসাই, তাহলে কি হবে cos 0 হবে, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এফ এস, অ্যাকচুয়ালি এই প্রথম সূত্রটা, অর্থাৎ এই প্রথম সূত্রটা এখান থেকে আসছে যে যদি কোণের পরিমাণ 0 হয় তাহলে ওই বস্তুটা ভূমি বরাবর যেদিকে যাচ্ছে সেদিকে তার এই বলের উপাংশ কী হবে এস কস থিটা হবে, এবং থিটার কোণের মান হওয়ার কারণে এখানে অন চলে আসতেছে এবং এখানে থাকবে কি এফ এস, অর্থাৎ এই প্রথম সূত্রটা কিন্তু এই কন্ডিশন থেকে আসছে। তাহলে এখন আমরা দেখব যে এই বস্তুটা আমি ধরে নিচ্ছি যে এদিকে যাচ্ছে, অর্থাৎ একদম লম্ব বরাবর যাচ্ছে, যে আমি এদিকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা একদম লম্বলম্বী বরাবর উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। তখন আমার ঘটনা কি হবে, তখন ঘটনা হচ্ছে কি আমার এই থিটার পরিমাণ কি হবে, থিটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি হবে, থিটার পরিমাণ 90 ডিগ্রি হবে। তাহলে আমি যদি এখানে এই থিটার মান 90 ডিগ্রি বসাই, খেয়াল করো, আমি যদি থিটার পরিমাণ 90 ডিগ্রি বসাই, তো আমরা জানি যে cos 90 ডিগ্রি মান হচ্ছে কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমাদের এই টোটাল টার্মটা কিন্তু 0 চলে আসবে। তো আমি তোমাদের যে কথাটা বলেছিলাম যে কোনো বস্তুর উপর নির্দিষ্ট বল প্রয়োগ করা হবে, বল প্রয়োগ করা হওয়ার পরেও তার একটা স্মরণ থাকবে, তো ওই নির্দিষ্ট পরিমাণ স্মরণ থাকার পরেও তার কাজের পরিমাণ কিন্তু 0। আসলে এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এখানে দেখো যে আমি এই বস্তুটার উপরে বল প্রয়োগ করলাম, প্রয়োগ করার ফলে তার একটা স্মরণ হইলো উপরের দিকে, একটা স্মরণ হইলো, তো এই স্মরণের মান হচ্ছে কত, এই ভূমির বলের সাথে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে আমরা সূত্র থেকে যদি এখানে 90 বসাই আমরা পেয়ে যাচ্ছি কত 0, অর্থাৎ কাজের পরিমাণ 0। আমরা বলও দিলাম, তার স্মরণও ঘটলো, কিন্তু আমরা আলটিমেটলি কাজের পরিমাণ কত পাচ্ছি 0 পাচ্ছি। এখন এটা কি বাস্তবে কখনো সম্ভব যে আমি এদিকে একটা বলকে ধাক্কা দিচ্ছি সেটা উপরের দিকে যাচ্ছে, কেন সম্ভব হবে না। আমরা যখন লাইক গ্রামের যে গুটি থাকে বা পুলের যে গুটি থাকে, তা আমরা অনেক সময় এইভাবে হচ্ছে হিট করি সামনাসামনি, এদিকে একটু নিচের দিকে যখন হিট করি, এদিকে নিচের দিকে যখন একটু হিট করি তখন কিন্তু বস্তুটা এদিকে চলে যায়, লম্বালম্বিভাবে চলে যায়, যেতেই পারে, এটা তো অবাস্তব কিছু না। তাহলে তখন কিন্তু এই কাজের পরিমাণটা 0 হবে, ঠিক আছে। বাস্তবিক অর্থে এখানে কাজ থাকলেও আমাদের কিন্তু আলটিমেটলি কাজের পরিমাণ এখানে 0 হচ্ছে। তাহলে এখন খেয়াল করো যে আমি ধরে নিচ্ছি যে এইদিকে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা 90 ডিগ্রি না আরও এইদিকে, অর্থাৎ এইদিকে চলে গেল, এইদিকে চলে গেল, এইদিকে চলে গেল, ঠিক আছে। যে আমি বল প্রয়োগ করছি এদিকে, কিন্তু ওই বস্তুটার স্মরণ ঘটলো কি তার বিপরীত দিকে। এখন তার বিপরীত দিকে স্মরণ ঘটা মানে কি, যে বল প্রয়োগ ছিল এইদিকে, এখন বলের দিকে ওই বস্তুটার স্মরণের উপাংশ যে কোণটা, সে কোণটা কত ডিগ্রি হবে, সে কোণটা হবে হচ্ছে 180 ডিগ্রি, কারণ আমি বল প্রয়োগ করছি এদিকে এবং বস্তুটা যাচ্ছে এদিকে, অর্থাৎ একদম বিপরীত দিকে। একদম বিপরীত দিকে যদি দুইটা বস্তু চলতে থাকে তাহলে তাদের মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ লাইক ধরো এখান থেকে এই 0 পয়েন্ট থেকে একটা বস্তু যাচ্ছে এদিকে, আরেকটা বস্তু যাচ্ছে এদিকে, তাহলে এই তাদের মধ্যে যে কোণের পার্থক্য, সেই কোণের পার্থক্য হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে আমি যদি এদিকে বল প্রয়োগ করি, বস্তুটা যদি এদিকে যায়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি 180 ডিগ্রি বসাই,
180 ডিগ্রি যদি আমি এখানে বসাই, তাহলে এই cos 180 ডিগ্রি মান হচ্ছে -1 অর্থাৎ -1, তাহলে এখানে আসবে কি -fs। তাহলে এখান থেকে খেয়াল করো যে w -fs, অর্থাৎ আমরা কিন্তু ঋণাত্মক একটা কাজ পাচ্ছি, আমরা ঋণাত্মক একটা কাজ পাচ্ছি। তো এটাই হচ্ছে ঋণাত্মক কাজ, অর্থাৎ কাজ হচ্ছে দুই ধরনের। প্রথম কাজ হচ্ছে ধনাত্মক কাজ এবং দ্বিতীয় কাজ হচ্ছে ঋণাত্মক কাজ। তো প্রথম কাজ হচ্ছে যে কোনো বস্তুর উপর যদি আমি এফ বল প্রয়োগ করি এবং সেই এফ বলের দিকে বস্তু যদি সরণের একটা উপাংশ থাকে এবং সেই উপাংশটা যদি পজিটিভ হয় বা সেই বলের দিকেই গেল বস্তুটা, এই দুইটা ঘটনা যদি ঘটে যে কোনো বস্তুর উপর যদি আমি এফ বল প্রয়োগ করি, সেই বলের দিকে বস্তুটা যাচ্ছে হয় এটা হবে, অথবা সেই বলের দিকে বস্তুর একটা পজিটিভ উপাংশ থাকবে, ঠিক আছে, তখন যেই কাজ হবে সেই কাজকে আমরা ধনাত্মক কাজে বলবো। এবং ঋণাত্মক কাজ কি হবে, যে কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলে সেই বস্তুটার সরণ এমনভাবে ঘটছে, এমনভাবে ঘটা মানে কি একদম বিপরীত দিকে যাওয়া। এখন একদম বিপরীত দিকে যদি যায় তাহলে এই বলের দিকে সেই সরণের উপাংশ কিন্তু মাইনাস হবে, কারণ কোণের মান হচ্ছে 180 ডিগ্রি আর cos 180 ডিগ্রি মান হচ্ছে -1 এবং আলটিমেটলি আসবে কি -fs, তখন কাজ হবে ঋণাত্মক। তাহলে আমরা খুব সহজে শর্টকাটে বলতে পারি যে বল প্রয়োগের বিপরীত দিকে যদি সরণ ঘটে বস্তুটার, তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ঋণাত্মক কাজ। আমি আরও একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে এইভাবে একটা গাড়ি আসতেছে, ঠিক আছে, একটা গাড়ি হচ্ছে এদিকে আসতেছে বাম দিক থেকে। এখন তুমি কি করলা, সে গাড়িটাকে ডান দিক থেকে এভাবে বল প্রয়োগ করলা, অর্থাৎ গাড়িটাকে থামানোর চেষ্টা করলা, কিন্তু গাড়িটার বেশি বল নিয়ে আসতেছিল, অর্থাৎ গাড়িটার বল বেশি হওয়ার কারণে তুমি কিন্তু গাড়িটাকে থামাতে পারছো না, গাড়িটা কিন্তু এভাবে তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। তো এখানে খেয়াল করো যে আমি কিন্তু বল প্রয়োগ করছি এদিকে, কিন্তু ওই বস্তুটার সরণ কিন্তু ঘটছে এদিকে বিপরীত দিকে, তাহলে এখানে যে কাজ হলো এটা কিন্তু ঋণাত্মক কাজ, এটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। তো আমরা এখান থেকে কিন্তু বুঝলাম যে এই যে গাড়িটাকে আমি থামানোর চেষ্টা করছি, তারপরও কিন্তু গাড়িটাকে আমি থামাতে পারিনি। এখানে আমি যেই পরিমাণ কাজ করলাম সেই কাজ কিন্তু ঋণাত্মক হয়ে গেল। এখন ঋণাত্মক হওয়ার মানে কি, ঋণাত্মক কাজ অ্যাকচুয়ালি কি, ঋণাত্মক কাজ হচ্ছে যে আমি আমার নির্দিষ্ট পরিমাণ শক্তি ওই গাড়িকে আমি কি করলাম, আমার গাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণ শক্তি আমি রিডিউস করে দিলাম, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। যে গাড়িটা যেই বল নিয়ে আসতেছিল আমি গাড়িটাকে থামাতে পারিনি, কিন্তু গাড়িটার শক্তি কিন্তু আমি কমিয়ে দিলাম, বল কমিয়ে দিলাম। তো ঋণাত্মক কাজে কি হয়, কোনো বস্তু থেকে বল সরিয়ে নেওয়া হয়, যেমন গাড়িটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে আসছিল, সেই গাড়িটাকে আমি ধাক্কা মেরে তার গতি রোধ করে দিলাম, তাহলে ওখান থেকে কি শক্তি রিডিউস করা হয়েছে। এখন যদি এমন হয় যে গাড়িটাকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, যে গাড়িটা বন্ধ অবস্থায় আছে, গাড়িটাকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, তাহলে গাড়িটাকে আমি এইভাবে বল প্রয়োগ করছি, বল প্রয়োগের দিকে কিন্তু গাড়িটা অগ্রসর হচ্ছে, এখানে কিন্তু আমার বলের দিকে কিন্তু গাড়িটা সরণ হচ্ছে, তাহলে এখানে কিন্তু ধনাত্মক কাজ হবে। তো ধনাত্মক কাজে কি করা হয়, কোনো বস্তুকে শক্তি দেওয়া হয়, যে আমি গাড়িটাকে শক্তি দিচ্ছি দেখেই সেই নির্দিষ্ট পরিমাণ শক্তি পেয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার স্যাপার, যে ধনাত্মক কাজে কোনো বস্তুকে শক্তি দেওয়া হয় এবং ঋণাত্মক কাজে কোনো বস্তু থেকে শক্তি কিন্তু সরিয়ে নেওয়া হয়। তাহলে এই হচ্ছে হিসেব। তাহলে এখানে শক্তি কি, শক্তি হচ্ছে যে কাজ করার ক্ষমতা, নর্মাল ভাষায় যে কারো যদি শক্তি বেশি থাকে সে বেশি পরিমাণ কাজ করতে পারবে, কারো যদি শক্তি কম থাকে কম পরিমাণ কাজ সে করতে পারবে। তো শক্তি ও কাজের মধ্যে ডিফারেন্স কি, মানে একটা মিল কি, যে কাজ হতে পারে দুই ধরনের, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজ তখন হবে যখন আমি বস্তুকে শক্তি দিব, আর ঋণাত্মক কাজ কখন হবে, যে বস্তু থেকে যখন আমি শক্তি সরিয়ে নিব। তো এই হচ্ছে মূলত আমাদের লজিক। তো পরবর্তী পর্বগুলোতে আমি ক্ষমতা এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে আরও বেসিক ক্লিয়ার করব, আমরা এইটুকু বুঝবো। এবং আমাদের যে মেইন সূত্র ছিল সেটা হচ্ছে W = Fs, এবং আমরা এটার সাথে সাথে মনে রাখবো যে W = F × S cos θ, কারণ এই সূত্র দিয়ে আমাদের সব কিছু সমাধান করা যায় না। বস্তুটার সরণ যখন বলের দিকে হয় তখন আমাদের এই সূত্র কাজ করবে, প্রথম সূত্রটা কাজ করবে তখন, এবং বস্তুটার সরণ যদি বলের দিকে না হয় তখন আমার এই দ্বিতীয় সূত্র কাজ করতে হবে, তখন একটা কোণের মান থাকবে, সেই কোণের মান বসিয়ে আমরা কিন্তু ম্যাথ করতে পারবো। ঠিক আছে, পরবর্তী পর্বে আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।